এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আমার স্টেপ নেবেন, স্টেপে লিখিত নেবেন, পারবেন না। আপনারা পারবেন না। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিকের হাতে তুলে দেওয়া, পাবলিক যা মন চাইবে তাই করবে। শুনলাম রামিসা বাঙ্গির পোলাটা নাকি ধরা খাইছে, ওরা নাকি 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ও বাচ্চা আছে কেন এখন মোনা, ওর রিমান্ডে কেন নিতেছেন, ওরা আমাদের কাছে পাঠাই দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আপনারা সকলেই অবগত আছেন ছোট্ট শিশু রামিসার সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে সেটি। কিছুক্ষণ আগে রামিসার বাবার কিছু কথা শুনছিলাম। তার কথাগুলো শুনতে শুনতে মনের অজান্তে 2 চোখ বেয়ে অটোমেটিক পানি চলে আসলো। রামিসার বাবা অনেক কষ্ট, অনেক ক্ষোভ মনের মধ্যে, মনের ভিতরে জমিয়ে আক্ষেপ করে তিনি বলছেন যে আমি আমার মেয়ের বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। আমি জানি আমার মেয়ের বিচার হবে না, 2 দিন পরে ঠিকই আসামি ছাড়া পেয়ে যাবে। এই বাংলার জমিনে ন্যায় বিচার কখনো কেউ পায়ও নি আর পাবেও না। তিনি কাঁদতে কাঁদতে তিনি বলেছে যে আমি স্টাম্পে সই করে দেব, স্বাক্ষর করে দেব, স্টাম্পে লিখে দিতে পারি যে আমার মেয়ের বিচার করতে পারবে না এরা। কতটা অসহায়, কতটা কষ্ট পেলে আক্ষেপ থেকে এই কথাগুলো বের হয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এর আগেও আমরা দেখেছি রামিসার মতো অনেক এরকম ঘটনা, কিন্তু আজ পর্যন্ত কি তাদেরকে শাস্তি দিতে দেখেছেন? তাদের বিচার হয়েছে? হয়নি। সেই আক্ষেপ থেকে, ক্ষোভ থেকেই রামিসার বাবা এই কথাগুলো বলল। রামিসার বাবা হাউ মাউ করে কেঁদে কি বলল, তার বাবার কথাগুলো শুনুন, আপনারা চোখের পানি আটকে রাখতে পারবেন না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল তারা করতে পারবেন? আমার স্টেপ নেবেন, স্টেপে লিখিত নেবেন, পারবেন না। আপনারা পারবেন না। আপনারা পারবেন না। এইটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা শেষ। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই আছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে? আমার কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনি আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো?
আমি কি দিয়ে মনের সান্ত্বনা দিব? আমার অপরাধ। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার মানে হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না, এটা কিনতে গেলে খুঁজতে হবে না। এটা আমাদের সমাজের এখন প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা পরিবেশই। একজন বাবা হিসেবে অন্য মানে কি বলবেন, একটু কি বার্তা দেবেন? কোনো বার্তায় দিতে চাই না। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, আপনারা যদি পারেন নেশামুক্ত যে সমাজ আমাদেরকে উপহার দেন, আপনারা যদি আমাদেরকে দিতে চান আমাদের বাচ্চা যেন নির্ভয়ে নিশ্চিন্তাভাবে আমি আমার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে পারি, সেটা দেন, দর্শকের খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় সেটা দেন। আর কি চাই? আমরা চাইতে পারি, কিন্তু এটা হয়েছে। আমার বয়স 55, আমি জিয়া রহমানের সাথে একসাথে 1 কোদালে 1 টুকরিতে খাল কাটছি। আমি তখন শেরপুর বাগড়াশা স্কুলে ক্লাস 4-এর ছাত্র। আমি 88 বেজের ছেলে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির, সরকারি ভিক্টোরিয়া একাডেমি। একসাথে জিয়া রহমান সাহেবের সাথে আমি খাল কাটছি। তার অটোগ্রাফ করা একটা বইও আমার কাছে ছিল, সেটা যে কোনোভাবে হারিয়ে গেছে। তো আমি তো পরিবর্তন দেখিনি, বাড়ছে ছাড়া তো কোনো কিছু কমেনি। আপনি কি মনে করেন নেশার জগৎটা আপনারা নিয়ন্ত্রণ করেছেন? আপনারা বলতে পারবেন? আপনাদের সেই নিউজ আছে আপনাদের কাছে? নেই, সেই নিউজ আপনাদের কাছে নেই। এখন আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। আমি আমার মেয়ের কথা বলছি না, আমি আমার সমাজ ব্যবস্থাটাকে দাঁড়া করাবার চেষ্টা করছি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার কি দেবেন? আইনের সংশোধন চান? আমি কিছুই চাই না, আমি সমাজ পরিবর্তন চাই। আইন কত কোটি করবেন, কত কোটি আইন করবেন, কত বড় আইনের বই বানাবেন, যদি আইনের প্রয়োগ না করতে পারেন কত কোটি আইন করবেন। আমি এই 1 বছর আগে সিঙ্গাপুর গেছি। আমি সিগারেটের সুগারটা ফেলতে পারিনি, পুলিশ এসে আমাকে বললো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর টুরিস্ট, সো আই ওয়ান্ট টু গিভ টু ওয়ার্নিং, নেক্সট টাইম আই গিভ টু মানি পানিশমেন্ট। আছে, আছে ব্যবস্থা। তাহলে জাপানের বাচ্চারা ড্রেনে ময়লা দেখলে নিজেরা পরিষ্কার করে, আমরা করি? আমাদের সেই শিক্ষা, সেই সমাজ ব্যবস্থা, সেই নৈতিকতা, আমাদের নিজের ভিতর থেকে দেশকে ভালোবাসা। জাপানে, সিঙ্গাপুরে নাহলে 50 জন আমাকে প্রশ্ন করছে, আমার দেশটা কেমন, আমার দেশটা তোর কাছে কেমন লেগেছে? আমরা কোনোদিন আমার দেশকে নিয়ে ভাবি? তাহলে এই প্রত্যেকটা রাস্তার নিচে আপনার মতো মানুষ 20টা পার করে দেওয়া যাবে এরকম ট্রেন আছে। যা দেখেন গিয়ে ট্রেনের নিচে খাট পাবেন, তোষক পাবেন, টিভি পাবেন, আলমারি পাবেন, শোকেস পাবেন। আপনি যদি পরিষ্কার না করেন তাহলে সে পানিটা যাবে কিভাবে? কিভাবে যাবে? আপনি তৈরি করলেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার না, আরেকজনের। উনি বলবে আমি পানি দেওয়ার দায়িত্ব মালিক, কিন্তু ওই চকি নেওয়ার দায়িত্ব মালিক না, ওটা আরেক মন্ত্রণালয়ের। এই করতে করতেই আপনারা এই রোডে এত সুন্দর টাইলস লাগাইছেন, কয়বার ভাঙলেন 6 মাসে? কারোর সাথে আমার কোনো কথা নাই, পরিচিত নাই, আমি কাউকে চিনি না। এই বিল্ডিং আমি 17 বছর থাকি, আমি কারোর সাথে মিশি না।
এবং এই মহল্লারও আমি কারোর সাথে মিশি না। এটা আমার ব্যক্তিগত একটা, আমি একা চলি। শুধুমাত্র আমার একটা বন্ধু আছে, মাগরিবের নামাজ পড়ি, একটা দোকানে বসে একটু চা খাই। ও রাত্র 10টা, 10:30, 11টার মতো নিচে থাকে। আমি 8টা, 9টার ভিতরে আমি ঘরে চলে আসি, বউ বাচ্চাকে সময় দিই। এই আমার অভ্যাস। আমার 2টা মেয়ে। বড় মেয়ে আইডিয়ালে ক্লাস 9-এ পড়ে, এই ছোট মেয়ে ওখানে 3 নম্বর লাইনে ক্লাস স্কুলের এই যে পপুলার কিন্ডারগার্টেন ক্লাস 2 ও ফার্স্ট গার্ল और রুল 1 ফার্স্ট ক্লাস ক্লাস 2 ক্লাস 2 তে পড়ে। এবার উঠছে রুল নাম্বার 1, হ্যাঁ ফার্স্ট বয় আর কি। और রুল 1 আপনি জানতে চান ভাইজান বলেন? তিনজন একটা ফ্ল্যাটে এবং তিনজন ছিল। কিছুই আমি চিনি মানে এডুকেশন কোর্সে কি বিশেরা জানেন নাকি জানেন? আমার সাথে কথা বলতে কি বলে দিয়েছেন? মানে এটা আসলে আমরা জানি না, এটা যে ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টার নাম্বারটা নিয়ে যান। ক্যারেক্টার এই সব পুরো এই ওই ক্যারেক্টার নাম্বার মনির নাম্বারটা দেন। হ্যাঁ, মনির আর ওই ক্যারেক্টার পুরো মানে বাড়ির মালিক থাকে বিদেশে। সেই আমি বলি ওই বাড়ির মালিক থাকে বিদেশে, একটা কেয়ারটেকারের আন্ডারে থাকে, তার আন্ডারে সে ভাড়া দেয়, সে ভাড়া দেয় আদারওয়াইজ বলে সে গেল। দ্বিতীয়ত ইদানিং সে করতেছে তার 2টা রিস্কার গ্যারেজ। তো রিস্কার গ্যারেজের যে এই যে এই অফারেন্সটা করছে, সে হচ্ছে তার রিস্কা ঠিক করে মেকার। তার অফারেন্সে তার পরিচিত সেই এটা দিছে, ঠিক আছে? আমি কাউকে চিনি না, এই হচ্ছে ব্যাপার। আর কিছু ভাই আমি মনির নাম্বার অনেকেই নিচ্ছে নাম্বারটা, আপনাদের মনে আছে? রামিসার বাবা কি বলছে দেখছেন না? স্ট্যাম্প দিয়া লেখা লয়ে যান যে আমার সন্তানের বিচার হবে না, আমার সন্তানের করছে, আমার সন্তান করছে, আমার সন্তানদের ছিন্ন বিচ্ছিন্ন করছে, এগুলার বিচার বাংলাদেশে হবে না। বাংলাদেশে পুরা মাইরা ফেলার বিচার হয় নাই ঠিক কইরা। আপনি বাংলাদেশে প্রত্যেকটা মার সন্তান, ছেলে বলেন মেয়ে বলেন, এগুলার বিচার হয় নাই। রামিসার মতো বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, মানুষের ভিতরে কতটা পৈশাচিক আনন্দ আপনি চিন্তা করেন। করছে আমি মানে ডিরেক্টলি বললাম করছে, তারপরে বডি আলগা করে রাখছে মা। মানে আপনি একটাবার চিন্তা করেন একটা মানুষের ভিতরে কতটা মানে বাচ্চা পয়দা হইলে একটা বাচ্চা করে তার শরীরের কত চাহিদা। দেশের প্রতিতালায় নাই, দেশের প্রতিতালায় দিয়ে তোর শরীরের চাহিদা মিটাইতে পারস না। কিন্তু আমার কথা, এই দেশে যেই দিন সুষ্ঠু বিচার হবে, রামিসার বাবা বলছে স্ট্যাম্প নিয়ে লেখা লিয়া যান, আমার মেয়ের বিচার হবে না, 15 দিন পর ধামাচাপা পড়ে দেব। বাংলাদেশের মতো জায়গায় একটা রেপ কেস, একটা খুন কেসের ইনস্ট্যান্ট বিচার না কইরা সেখানে বিচার করে 3 মাস সময়, 130 দিন, 140 দিন। আদৌ এগুলার বিচার হয়? এগুলার বিচার হয় না। খুনের বিচার হয় না, বিচার হয় না। বাংলাদেশ বাড়ে নাই। আপনি একটাবার চিন্তা করেন, মা বোনরা রাত্রেবেলা বাইরে কিভাবে? বাইরের কোনো সুযোগ নাই, আপনার মা বোনরা ঘরের থেকে বাইরে পারবো না। এই দেশে আর কখনো সুষ্ঠু বিচার হবে না, এই দেশে কোনো সুষ্ঠু বিচার হবে না। মানুষের মা বাবার সন্তান হারার কষ্ট শুধু মা বাবা বোঝে, তার সন্তান। রামিসার কথা চিন্তা করেন না ভাই, 7-8 বছরের বাচ্চারে আপনি রুমে নিয়ে সেক্স করলেন ভাই, মাইনা ফালালেন ভাই, তারপরে বডি আলগা করে ফালালেন। এর থেকে নোংরা হইতে পারে? বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশের মানুষ বর্বর, বাংলাদেশের মানুষ অসামাজিক, নোংরা। এইসব ওদের শরীরের চাহিদা করার জন্য বাচ্চা সন্তান চোখে দেখে না তারা, তাদের খিদা, শরীরের খিদা তাদের, তারা মানে বাচ্চা আবার খুনও করে। এটার বিচার বাংলাদেশে হবে না, বাংলাদেশে এর বিচার পাবেন না। রামিসার বাবা বলে দিচ্ছে তো স্ট্যাম্প দেখা দিবেন, বিচার হবে না, কখনোই হয় না। আগে কতগুলো বিচার হয়েছে। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? উসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্ক থাকে করে না। সমাজে অসুস্থ সমাজ আমাদের হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্ক, এবং যেভাবে হলো তার লাশটা হলো তারা সাইজ করলো, এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা করতে পারে না। এবং এটার সাথে তাদের দেখা গেছে ফ্যামিলির পাশের ফ্ল্যাটের মানুষ হলো জড়িত। এটা হলো আমাদের নৈতিকতা শিক্ষা থেকে শুরু করে যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, শক্তিশালী বিচার হয়। ধর্ষণের যে বিচারটা, এটা নিয়ে কনক্রিট পজিশনে সরকার এখন আসে না। আমরা প্রপোজাল করেছিলাম যে 90 দিনের মধ্যে এটা দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া নিয়ে দিতে হবে, সরকার কিন্তু এটা সেটা করে নাই। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এটাতে ওই ফ্যামিলির সাথে একটু দেখা করা প্রয়োজন, এবং সেটা নিয়ে আজকে তাদেরকে ঘোষণা দেওয়া দরকার যে আমরা হলো উচ্চ বিচার বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিচার হয় না তো বাংলাদেশ, উসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে?
সরকার তো ব্যস্ত আছে কার্ড নিয়ে, এদিকে ধর্ষণ, খুন, রাহাজানি, মারামারি, ডাকাতি। গতকাল একজন ফোন দিল, হুজুর ওর বাসার সব জিনিস ডাকাতি করে নিয়ে গেছে, সেফটি নাই কোথাও, নিরাপত্তাহীনতা আছে বাংলাদেশ। এটা সরকার দেখো না দেখার ভান করে থাকে। শুধু লামিসা না, গত 1 বছর ধরে সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য জায়গায় বাচ্চারা করেছিল, কথা বলে সরকারের হলো কানে যায়নি। সরকার স্টেপ নিলে আজকে লামিসা হত্যাকাণ্ডটা হতো না। যদি যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। এটা সরকারের পুরোপুরি ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছেন, উনি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীমান্তের নিরাপত্তা দিতে ব্যর্থ, জনগণের যে অধিকার আছে সেটা প্রোভাইড করতে ব্যর্থ। সেই জন্য হলো তার চাঁদাবাজ যারা আছে, সন্ত্রাসী দখলদার, এদেরকে ধরতে ব্যর্থ। এই জন্য ওনার হলো পদত্যাগ করা উচিত। আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিক হাতে তুলে দেখ, পাবলিক যা মন চাইবে তাই করবে। আমরা থানায় ঘেরাও করবো, আমরা এখানে আমাদের আসামি চাই। তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। হ্যাঁ, এটা আমার ছেলের সাথে একসাথে খেলাধুলা করছে এই জায়গা। আমার যে সময় এখানে দোকান ছিল, এই দোকানে একসাথে আমার ছেলে মেয়ে এখানে মিলে খেলছে। কেন ওই বাচ্চার কথা আমি বলতে পারবো না। আজকে সে তাকে মারছে, পরের দিন আমার বাচ্চারা মারতে পারে, পরের দিন আপনাকে আপনার বাচ্চারা মারতে পারে। কেন এই বিচারটা আমরা সুস্থ চাই, আমাদের হাতে তুলে দাও। এটা তুলে দিলে আমরা বিচার করব। আমরা চাই একটাই ভাই, আমরা তারেক রহমানকে বলি, এখন প্রশাসন যাই বলি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বলি, আমরা আমাদের আসামিকে তুলে দাও হাতে, আমরা বিচার করি। কোনো প্রশাসন দরকার নাই, প্রশাসন চলবে না। আমরা থানায় ঘেরাও করবো, আমরা এখানে আমাদের আসামি চাই। এই আসামি আমরা চাবো, বিচার করবো, তারপরে আমাদের দিল ঠান্ডাইবো। আমরা চাই না কোনো প্রশাসনের হাতে তুলে দিতে। কেন আমার এই মা, আমার মা মানে সবার মা। কেন একটা সন্তান তৈরি করতে পারতে বহুত কষ্ট লাগে, 10 মাস 10 দিন রাখে। কেন আমরা ওই কষ্ট আমরা বুঝতে পারবো না। আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিক হাতে তুলে দেয়, পাবলিক যা মন চাইবে তাই করবে। আমি তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্টুডেন্টকে বলি, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন, না হলে আমাদের হাতে তুলে দেবেন। এই যে আমার মেয়ে, আমি তো রানীর মতন মানুষ করছি, সেই রানী যদি হঠাৎ করে চলে যায় তাহলে আমার কষ্ট কতটুকু। কেন আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে কি ভুল করছি, না আমরা সন্তান জন্ম দিয়ে ভুল করছি? কোনটা? আমার তো এখন মনে হচ্ছে যে আমার সন্তান কখন না জানে আমি বড় করতে পারবো না। আমার তো মনে ভিতরে ভয় ঢুকে গেছে যে আমার সন্তান আমি বড় করে তার বিয়ে দেবো। আমি তো মনে হয় যে এই পর্যায়ে কোনোদিন যেতে পারবো না। কখন না জানে আমার সন্তান এরকম হয়ে যায়। আমার স্বপ্ন তো নিয়ে গেছে। আমি তো এখন ভয়তে আছি যে কখন না জানে আমার সন্তান কিছু একটা হয়ে যাবে। কেন আমরা এত আতঙ্কে থাকবো? আপনারা বিচার করেন, আপনারা কি এই যে এত নিউজ করেন, এত কিছু করেন, আজ পর্যন্ত একটা বিচার দেখান হয়েছে? বিচার 10 বছর পর সে বুক ফুলাই ঘুরে বেড়ায়, আর আমরা মা বাপ সারা জীবন কষ্ট দিই, আমরাই তো দাপাদাপি করে বেড়াবো। কেন? কিসের জন্য এটা? আপনারা বুঝান, আমাদের বুঝ দেন, আমাদের সবাই একটা বুঝ দেন যে না আপনাদের সন্তান আছে, আপনারা নিরাপদ আছেন, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের আমরা বিচার করে দিচ্ছি, বিচার হয় না তো। এই যে কিছুদিন আগে আসিয়া, এই যে সবাই নিউজ করেছে, কত কিছু হয়েছে কি, এখন সবাই যে সারা পাইয়া ওই যে লোকটা জেলে আছে যে সে কিছুদিন পর দেখুন বেরোয় আসবে, বুক ফুলাই বেড়াবে, বুক ফুলাই দেশে সে বেড়াবে। আমরা সারা জীবন আতঙ্ক থাকবো, আমরা সাধারণ মানুষ, আমাদের সন্তান আমরা সারা জীবন আতঙ্ক থাকবো। রামিসার সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরো একজন ছিল সেখানে সোহেলের বাইরে আরো একজন ছিল, যেটা তখন আমরা জানতামই না। তারা দুইজনই গ্রিল দিয়ে পালিয়ে গেছে। সবার প্রথমে প্রশ্ন আসছে যে তার স্ত্রী কি ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, না তার স্ত্রী কি করতেছিল? একজন মেয়ে তো তার স্বামীকে কখনোই আরেকটা ইয়ার সাথে তো দেখতে চাইবে না। তো আমি ঘটনা যে বর্ণনা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা একটু বলতেছি। তো আপনারা দেখেছেন তার বাবা বলতেছিল যে বিচার হবে না, আমি জানি, বিচার চেয়ে কি করব। এটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক, দেশের আইনের জন্য কতটা লজ্জাজনক, দেশে যারা আসলো তারা কতটা লজ্জাজনক। এত কিছু প্রমাণের পরে কিভাবে তারা এত সময় ক্ষেপণ করে? কেন শাস্তি দিতে এত তৈরি করে মানে লাগায় না? এত সময় লাগে কেন? তার বাবার বিচার চায় না। বাংলাদেশে দেখছে যে বিচার ভাই 2, 4, 5 বছর প্রক্রিয়া, মানে কি বলবো ভাই, মানে ভয়টা পাবে কেমনে? একটা সন্তান লালন পালন করে বড় করতে কতটা কষ্ট, মানে আগে থেকেই প্ল্যানে ছিল। এই সোহেল আগে থেকেই প্ল্যানে ছিল এই রামিসাকে দেখতো এবং
সে মনে মনে অনেক কিছু ভেবে নিত। ঘটনার দিন 10টার সময় সে যাবে, বের হবে, 9টা থেকে তার পরিবার খুঁজে পাচ্ছে না, খুঁজতেছে স্কুলে পাঠানোর জন্য, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই সব ফ্ল্যাটে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু হঠাৎ করে দেখে যে একটি ফ্ল্যাটের সামনে তার মেয়ের জুতা, এক জোড়া জুতা। মেয়েটা নাকি খুবই ফিটফাট ছিল, এক জোড়া জুতা নিয়ে সে চলে যাবে বাইরে, এমন মেয়ে না। অর্থাৎ সেখানে কোনো ঘটনা ঘটেছে এমনটা তাদের ধারণা হয়েছে। তারা দরজা ঠকঠকাচ্ছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। 999 ফোন করা হয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পরে দরজা খুলেছে। তার স্ত্রীও সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে আমি আপনাদেরকে বলি। ঘটনা যতটুকু জানা গেছে যে সোহেল এবং তার সহযোগী আরো একজন রামিসাকে নিয়ে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, এবং সে যাতে চেঁচামেচি না করতে পারে সেজন্য চেপে ধরে মুখ। তখন তার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, এবং বাইরে থেকে সে তার স্ত্রীর সিটকানি লাগাই দিছে। এদিকে তার সকল খায়েশ তারা দুই বন্ধু মিলে মিটিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে যখন হই হুল্লোড় শব্দ শুনছে, তখন এই সোহেলের স্ত্রী বুঝতে পারছে কিছু একটা ঘটছে, দরজা খোলার চেষ্টা করতেছিল। তার স্বামী ভিতর থেকে দরজা খুলেও দিছে। সে মানুষের চেঁচামেচি দেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে। সে ঘরের গ্রিল কেটে তার স্বামী এবং তার সহযোগীকে বাসা থেকে বের করে দিতে সাহায্য করেছে, এবং তার অনেকক্ষণ পরে সে দরজা খুলেছে বা জনগণ ভিতরে প্রবেশ করেছে, এবং তাৎক্ষণিকভাবে তাকে সেভাবে ধরা হয়। পরবর্তীতে তারা দুজন তো পলায় গেছিল, তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকেও ধরা হয়েছে। ঘটনার অবস্থা দেখেছেন? যে সন্তানকে এতটা ভালোবাসা যত্নে লালন পালন করে বড় করলো যে মেয়েটারে, আমি তো সেগুলো কথা বর্ণনাই করছি না যে কিভাবে কি ঘটেছে, সকল কিছু আপনাদের অবগত আছে। কোথায় কি পাওয়া গেছে অবগত আছেন আপনারা। বিভিন্ন নিয়মের কারণে বলতে পারতেছি না, তাও দেরি করবেন আপনারা, বছরকে বছর দেরি করবেন। 2 দিন পরে ভুলে যাব, 2 দিন পরে আরেক রামিসা আমাদের চোখের সামনে এসে ধরা দেবে, আরেক ঘটনা। 7 বছরের শিশু রামিসা বাঁচতে পারেনি দেশের মধ্যে। কি এমন অন্যায় করেছে রামিসা? কেন তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? কেন তার বাবা এসে বলছে এই রাষ্ট্র আমার মেয়ের করতে পারবে না? তিনি খাতা কলমে লিখিত দিতে চাচ্ছে যে তার মেয়ে তার বিচার কেউ করতে পারবে না। রামিসার বাবা কান্না করে বলছে, আমি কোনোদিন কারোর সাথে অন্যায় করিনি, যদিও কারোর সাথে ভুল করে থাকি তাহলে সাথে সাথে সরি বলে এসেছি, তাহলে কেন আমার মেয়েকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? এরকম প্রশ্ন করে তিনি কান্না করে দিচ্ছিলেন। সাংবাদিকদেরকে বলছিলেন, আমি যখন ঘরে আসতাম তখন আমার মেয়ে ফ্রিজ থেকে শরবত নিয়ে আসতো আমার কাছে, এসে বলতো বাবা শরবতটা খেয়ে নাও। আজ ঘরে যাচ্ছি আর তো কি আমাকে বাবা বলে ডাকছে না, মেয়ে আমার জন্য শরবত নিয়ে আসছে না। আমার একমাত্র কলিজার টুকরাকে আমি কি আর কোনোদিন ফেরত পাবো? ও তো কোনো দোষ করেনি, তাহলে কেন তার জীবন দিতে হচ্ছে? রামিসার বাবার এই সকল প্রশ্নের উত্তর আশেপাশে থাকা কেউ দিতে পারছিল না। রামিসা ক্লাস 2 পড়ে, বয়স মাত্র 7 বছর। প্রতিদিনের মতো রামিসা আজও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। এমত অবস্থায় হঠাৎ করে ঘর থেকে রামিসা বের হয়ে যায়। তার বাসায় থাকা 3 তলায় রিকশার মেকানিক তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তার সাথে করা হয় অমানবিক আচরণ এবং তার ঘাট থেকে গলা আলাদা করে নির্মম ভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে আজ পুরো বাংলাদেশ একরকম তোলপাড়। সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে অনেকে এটা নিয়ে পোস্ট করছেন, তবে কথা হচ্ছে আজ যারা এটা নিয়ে পোস্ট করছেন কাল হয়তোবা আপনারা সবাই রামিসাকে ভুলে যাবেন। রামিসার বাবার কথাই সত্য প্রমাণিত হতে পারে। তার বাবা বলেছে এই দেশের মধ্যে বিচার হবে না। রামিসার বাবার কথার সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য রামিসারা জীবন দিয়েছে, তবে সেটার বিচার এখন পর্যন্ত হয়নি। বিচার হতে হতে একের পর এক রামিসার জীবন যাচ্ছে, তবে এই রাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ এই রামিসার কি ভুল ছিল? ও তো কোনো অপরাধ করেনি। মাত্র 8 বছরের একটি মেয়ে, ক্লাস 2 পড়ে। ও নিশ্চয়ই এমন কোনো বড় অপরাধ সংঘটিত করেনি যার কারণে এরকম নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে সেই রিকশা মেকানিকের মনের আক্রোশ মেটানোর জন্যই রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এক সূত্রে জানা যায় রামিসার মা যখন সেই রিকশা মেকানিকের ঘরের মধ্যে নক করছিল দরজায়, তখন সেই রিকশার মেকানিকের স্ত্রী তাকে ঘর থেকে পালানোর জন্য সাহায্য করে, স্বামীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলো। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী সেই সকল দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরকম একজন নরপিশাচের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশের জনগণ। এখন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও কি রামিসাকে আমরা আর ফেরত পাবো? এই রামিসা আর কোনোদিন তার বাবাকে কি শরবত বানিয়ে দিতে পারবে? তার বাবা ঘরে ঢুকলে কি আর কোনোদিন বাবা বলে ডাক শুনতে পারবে? আর কোনোদিনই সেটা সম্ভব নয়। তবে এই রামিসার মতো করে অন্য কোনো রামিসার যেন জীবন না যায় সেদিকে সতর্ক থাকা আমাদের পক্ষে সম্ভব। আসুন
যার যার সন্তানকে নিজের নজরে রাখি। আমাদের এই সমাজে অসংখ্য অসাধু মানুষ রয়েছে যাদেরকে দেখলে আপনি বুঝতেই পারবেন না তার ভিতরটা কতটা বিকৃত। এই বিকৃত মন মানসিকতার মানুষগুলো একের পর এক এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত করছে। তাদেরকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত আইনের ধারা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে এই দেশের জনগণ। সবার কাছে অনুরোধ, যতক্ষণ পর্যন্ত যারা নির্মম ভাবে রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই তাকে নিয়ে পোস্ট করবেন। এবং ভয়ঙ্কর একটি বিষয় হচ্ছে এটা, রামিসার শরীর থেকে মাথা আলাদা করে বাথরুমের এক পাশে মাথাটা রাখা হয় এবং শরীরটা রাখা হয় অন্য একটি পাশে। দীর্ঘ সময় নিয়ে তারা রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরকম ঠান্ডা মস্তিষ্কে কাজ করা মানুষগুলো কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। আবারও বলছে, ভিডিওটি শেয়ার করে যতক্ষণ পর্যন্ত সেই অপরাধীর বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সোচ্চার থাকেন। রামিসার কোনোদিন বিচার হয় না এই দেশে। আপনি রাতে ঘুমাতে পারছেন না, আজকে ঘুমায়েন না, জেগে থাকেন, কালকে ঠিকই ঘুম আসবে। আসিফ দর্শকদের কোনো বিচার হয়নি, রামিসার দর্শকদের কোনো বিচার হবে না। আপনি ভাবতে পারেন আপনার কোলে যে সন্তানটা আছে, আমি 2 সন্তানের বাবা, আপনার কোলে এই মুহূর্তে যে সন্তান আছে সেই সন্তানটা যেতে হয় আল্লাহ না করুক, তখন আপনি শুধু রিয়েলাইজ করতে পারবেন যে এটার কষ্টটা কি। রামিসা একটা শিশু, যারা বলছেন ভিকটিম, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, একটা শিশু, ভিকটিম তার পরিবার। ওই শিশুটা কিছুই জানে না, কোনো মানে জানে না, কিছুই জানে না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত। আমি যখন ছিল তখনও লজ্জিত ছিলাম, আমি এখনো লজ্জিত। আবার ভবিষ্যতে যখন আপনার সন্তান হবে, তখন আমি লজ্জা প্রকাশ করবো, আমি আমার লজ্জা দেখাবো, সোশ্যাল মিডিয়াতে বলবো আমি লজ্জিত। কিন্তু আমি আপনি আজকে এক হয়ে কোনো কিছু করতে পারছি না, কারণ রাষ্ট্রের আইন তাকে সুরক্ষা দিচ্ছে। আর আমার আপনার কষ্টের জায়গা, যেই রাষ্ট্র আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেই রাষ্ট্রকে সুরক্ষা দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেই ভরণ পোষণ দিচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার, ঘৃণার। আমি তো কালকে ব্যস্ত হয়ে যাব, কালকে সকালে আমার রুটি রুজির জন্য কাজ শুরু করতে হবে। আমি সোশ্যাল মিডিয়া দেখতে পারছি রাতে এসে, আপনিও তো কালকে ব্যস্ত হয়ে যাবেন। পরের দিন আরেকটা শিশু। কোনো মানুষ সেন্টিমেন্ট দাঁড় করানোর চেষ্টা করবে, কোনো মানুষ হয়তো বা জাস্টিফাই করার চেষ্টা করবে, ওই মেয়েটা এই ড্রেস পরেছিল বলে, ওই মেয়েটা এভাবে চলেছে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আপনার এই আওয়াজ, এই শব্দ, এই প্রতিবাদ এই সোশ্যাল মিডিয়াতে ঘিরে, আর রাষ্ট্র তার অন্ধত্ব নিয়েই সুরক্ষা দিয়ে যাবে। আপনি ঘুমাতে পারছেন না, ঘুমায়েন না, চিন্তা করেন, ভাবেন। আপনি এমন দেশে জন্মেছেন যেই দেশে আপনার শিশু সন্তানের সম্ভাবনা অনেক বেশি, তাকে নৃশংস স্বভাবে সম্ভাবনাও অনেক বেশি। আর তখন হয়তোবা রামিসার বাবার মতো, আসিয়ার পরিবারের মতো আপনিও এসে মিডিয়াতে বলবেন, এদেশের কাছে আমি কোনো বিচার চাই না। ছোট্ট 8 বছরের এই বাচ্চা মেয়েটির সঙ্গে যেটি করেছে, আমি বলবো আসলে একে আটক না করে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। কোনো দেরি নয়, আমরা 48 ঘন্টা কিংবা 24 ঘন্টার মধ্যে আমরা এই রায় কার্যকর চাই যে রামিসার এই ঘটনায় মূল আসামি, তাকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়া হোক। সারা দেশের একটাই চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। এই বাংলায় আসলে কেউ নিরাপদ নয়, ছোট্ট 8 বছরের বাচ্চা মেয়েটিও নিরাপদ নয়। কি নির্মম, কি অমানবিক ভাবে রামিসার সঙ্গে যে কাজটি করেছে, পশুর মতো আচরণ করে মানুষরূপী এই পশু, তাকে নিয়ে আসলে বলার আর কিছু নাই। একটা কথাই বলতে চাই,
তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে, সর্বোচ্চ সাজা। তাছাড়া আমরা কোনো কথা শুনতে চাই না।